আচ্ছা, আজকে আমরা শিখব যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, বরঞ্চ পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। এই টপিকটা লগে তোমার খ নাম্বারে এটা খুবই ইম্পর্টেন্ট, খ নাম্বারে বারবার এটা আসে। টপিকের নাম কি? যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, কিন্তু ব্যাসার্ধের উপর নির্ভর করে। ব্যাখ্যা করো। তাহলে টপিকটা কী হলো? অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, বরং ব্যাসার্ধের উপর নির্ভর করে। আচ্ছা, ধরে নাও যে এটা গ্রহ, পৃথিবী বলো যাই বলো না কেন, এটা পৃথিবী। ধরে নাও এটা আমাদের পৃথিবী, এবং এই পৃথিবীর ভর আমি ধরলাম বড়তের এম, এবং এই পৃষ্ঠে একটা বস্তু আছে, যে বস্তুকে আমি ধরলাম এটা বস্তু। এই বস্তুর ভর হলো যে ছোটতের এম। এই বস্তুর কেন্দ্র থেকে এই যে পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব কত? অনেকেই বলবে স্যার মধ্যবর্তী কোনো দূরত্বই নেই, কারণ এটা তো পৃষ্ঠেই আছে। না, সবসময় জন্য মনে রাখবা যে দূরত্ব সবসময়ের জন্য কাউন্ট হয় এই বিশেষ ক্ষেত্রে এই কেন্দ্র থেকে ওই বস্তুর কেন্দ্র পর্যন্ত। তা আমি বলতেই পারি যে এই পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্বে ওই বস্তুটি আছে, আমি বলতেই পারি, তাই না? তাহলে আমরা তো জানি যে মহাকর্ষ সূত্র অনুসারে, মহাকর্ষ সূত্র অনুসারে এফ সমান সমান কি? জি m1 m2 বাই মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার, তাই না? এখানে m1 মানে যে কোনো একটাকে ধরলাম বড়তের এম, আর m2 মানে ছোটতের এম, আর মধ্যবর্তী দূরত্ব কত? এখানে আর। এখন আমরা বের করতে চাচ্ছি কি? ওই বস্তুর অভিকর্ষ ত্বরণ। তাহলে বস্তুর ক্ষেত্রে এফ সমান সমান কি বলতে পারি? আমি এম জি বলতে পারি। এখানে কিন্তু বস্তুর ভর আসবে, তাই না? যেহেতু বস্তুর জন্য হিসেব করতেছি আমি, তাহলে জি থাকলো এখানে রাখলাম আমি এম, এখানে রাখলাম এম, এখানে রাখলাম আমি আর স্কোয়ার। এই পাশে ছোটতের এম, এই পাশে ছোটতে আমি কাটাকাটি যাই, তাহলে আলটিমেটলি থাকে কি বলতো? এই পাশে জি সমান সমান জি বড়তের এম বাই আর স্কোয়ার। আচ্ছা, এইখানে বলতো আমি এই বড়তের এমটা কি ধরছিলাম? এটা পৃথিবীর ভর ধরছিলাম। আর আরটাকে কী ধরছিলাম? পৃথিবীর ব্যাসার্ধ ধরছিলাম। আর জি তো কনস্ট্যান্টের মান, ধ্রুবক, তাই না? মহাকর্ষ ধ্রুবক, ফিক্সড মান। আচ্ছা, এই যে জি এর যে সমীকরণ, অভিকর্ষ ত্বরণের সমীকরণ, এই সমীকরণে কি বস্তুর ভর ছোটতের এম উপস্থিত আছে? না, এই সমীকরণে দেখা যায় যে বস্তুর ভর উপস্থিত নেই। তাহলে তো এই অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর কেমন নির্ভর করবে, তাই না? তাই বলতে পারি যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তার মানে অতএব আমি বলতে পারি যে অভিকর্ষ ত্বরণের সূত্রে, তাই আমি বলতে পারি কি যে অভিকর্ষ ত্বরণের সমীকরণে বস্তুর ভর অনুপস্থিত, তাই না? তাই বলা যায়, তাই অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, বা এটাকে তুমি লিখতে পারো এখানে যে যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ এখানে উপস্থিত, তাহলে পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করবে, এরকম বলতে পারো। ঠিক আছে, ফাইন। পরের টপিকে যাই। আচ্ছা, একটা ম্যাথ দেবো আমরা, হ্যাঁ? ম্যাথটা একটু ভালো করে একটু খেয়াল করে শোনো, আমি ম্যাথটা বানিয়ে দেবো, তো মান উল্টোপাল্টা হইতেই পারে। আচ্ছা, আমি ধরলাম যে মঙ্গলের ভর পৃথিবীর ভরের 8 গুণ, এবং মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ। ওকে, আচ্ছা, পৃথিবীতে একটি বস্তুর ভর, পৃথিবীতে একটি বস্তুর ভর 50 কেজি হলে মঙ্গলে বস্তুর ওজন কত? ইন্টারেস্টিং কোশ্চেন। এখন আমি একটা কথা বলি, একটু মাথায় রেখো, হ্যাঁ? এই নোট হিসেবে আমি এখানে নোট লিখে দিচ্ছি, নোট। এখন বস্তুর ভর সর্বত্র একই
একই থাকে। মানে অনেক সময় এমসিকিউতে কোশ্চেন করে, হ্যাঁ, যে মঙ্গল গ্রহে একটি বস্তুর ভর 50 কেজি হলে চাঁদে কত, অথবা পৃথিবীতে 50 কেজি ভরের একটা বস্তুর মঙ্গলে ভর কত হবে, এরকম করে কিন্তু অনেক সময় বলে যে পৃথিবীতে একটু বস্তুর ভর যদি 50 কেজি হয়, মঙ্গলে কত কেজি। তার মানে ভর কখনো চেঞ্জ হয় না, ভর সবসময়ের জন্য একই থাকবে। অর্থাৎ পৃথিবীতে যদি একটি বস্তুর ভর 50 কেজি হয়, মঙ্গলে বলো, চাঁদে বলো, যে কোনো গ্রহে বলো, ভর একই থাকবে। কিন্তু ওজনের তারতম্য হইতে পারে, কারণ এক এক জায়গায় এক এক রকম অভিকর্ষ ত্বরণ থাকে, ভর তো সেমই থাকবে। এখন আসো তাহলে আমি অ্যান্সারটা করব। দেখো একটুখানি আমরা জিনিসটা বুঝি আগে। আমাদের জানি যে মঙ্গলে, আমার কাছে মঙ্গলে বস্তুর ওজন কত, আমি ধরলাম যে মার্স মানে মঙ্গল, তাই না, ডব্লু অফ এম সমান সমান কি এম ইন্টু জি অফ এম। ওজন যেহেতু যাচ্ছে ডব্লু সমান সমান তো এম জি আমরা জানি, এই এম দ্বারা বুঝছে আমি মঙ্গল, হ্যাঁ, মঙ্গলের ওজন, এটা মঙ্গলের অভিকর্ষ ত্বরণ। আর এমটা কিসের এম, বস্তুর ভর, তাই না। আমরা জানি যে ওই বস্তুকে যদি মঙ্গল ঘরে নিয়ে যাওয়া হয় তাহলে তো বস্তুর ভর সেম থাকবে। এখন আমি আর এখানে এম দিইনি, ঠিক আছে, এটা হলো ভর 50 কেজি হবে, সর্বদা সমান থাকবে। এখন কথা হলো যে আমাদের এম এর মান তো জানি 50, তাই না, এম এর মান আমি লিখলাম এখানে 50, বাট এখানে এই যে মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণের মান কিন্তু দেওয়া নেই। তাহলে উদ্দীপকের এই ইনফরমেশন কাজে লাগিয়ে আমি এই মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণটা বের করবো। তাহলে আমি এটাকে 1 নম্বর সমীকরণে রাখলাম। আমাদের এখানে জিএম এর মানটা দরকার, জিএম এর মানটা দেওয়া নেই, তাহলে আমি আর করতে পারলাম না, করতে আটকে গেছি, তাই না। তাহলে আমি এখন জিএম এর মানটা বের করবো। তাহলে দেখো উদ্দীপকের যে ইনফরমেশনটা আছে ওটা যদি আমি একটু প্রতীক অর্থে লিখতে চাই, যেমন মঙ্গলের ভর, অর্থাৎ মঙ্গলের ভর পৃথিবীর ভরে কত গুণ, 8 গুণ, তাহলে 8 ইন্টু পৃথিবীর ভর মানে আর্থের ভর, তাই না, ই। আবার ব্যাসার্ধ, অর্থাৎ মঙ্গলের যে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ, 4 গুণ, তাহলে 4 ইন্টু আর অফ ই, আমি এটা লিখতে পারি নাকি। তাহলে দেখো তো আমরা লিখলাম যে আমরা জানি পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি অফ আর্থ সমান সমান, আমরা অভিকর্ষ ত্বরণ সূত্র কী জানি বলো তো, অভিকর্ষ ত্বরণ জি সমান সমান কী জানি আমরা, জি এম বাই আর স্কোয়ার, এটা আমরা অভিকর্ষ ত্বরণ সূত্র আমরা জানি। তাহলে আমরা জি অফ আর্থ সমান সমান কী বলো তো, এখানে এই জি তো কনস্ট্যান্ট মান, তাই এখানে আর্থের আর দেবো না, কিন্তু এখানে কী লিখবো আমরা, আর্থের ভর বাই কী হবে, এখানে নিচে আর্থের ব্যাসার্ধ, তাই তো, এটা 1 নম্বর সমীকরণ। আবার মঙ্গলে অভিকর্ষ ত্বরণ জি অফ এম সমান সমান কী হবে, এখানে জি এম অফ মঙ্গল, নিচে কী থাকবে এখানে আর অফ মঙ্গলের ব্যাসার্ধের স্কয়ারে, 2 নম্বর সমীকরণ। আমাদের জি অফ এম এর মান দরকার, তাই না, তাহলে আমি দুটো সমীকরণ ভাগ করব। দেখো আমি 2 নম্বর ভাগ 1 নম্বর করবো, আমার আর লিখবো কি এখানে 2 ভাগ 1 করি। তুমি ভাবতে পারো যে স্যার আমরা তো 1 ভাগ 2 করতে পারতাম, তাই না। দেখো এটা মজার করতে পারতাম, কোনো সমস্যা নেই, হইতো আমাদের 100% হইতো। যেমন আমরা মনে করো যখন যোগ বিয়োগ করি, যখন যার মানটা বের করতে হয় তাকে তো সমীকরণ বাম পাশে রাখি, তাই না, এবং ডান পাশে সবগুলো নিয়ে যেয়ে আমরা তার মানটা বের করি। কিন্তু ওই ভাগের ক্ষেত্রে যার মানটা বের করতে হয় তাকে আগে রাখতে হয়। ক্লিয়ার, এই যে 2 ভাগ 1 করি, তাহলে আমাদের সুবিধায় করতে আর কি। তো দেখো তো জি এম বাই জি অফ ই যদি করি, তাহলে জি এম এর মান আমি একবার উল্টে দিলাম, জি এম বাই নিচে কী থাকবে এখানে আর এম স্কোয়ার ইন্টু জি অফ ই জায়গায় আমি একবার উল্টে দিলাম, এখানে আর অফ ই স্কোয়ার লিখলাম, নিচে থাকবে জি এম অফ ই। এই জি কাটাকাটি যায়, তাই না। এম অফ এম, দেখো তো এইখানে এম অফ এম এর জায়গায় কি 8 অফ এম অফ ই লিখতে পারি, তাহলে এখানে এম অফ এম জায়গায় লিখলাম কি এখানে 8 ইন্টু এম অফ ই। জাস্ট আমরা কিন্তু এই জি কাটে দিছি অলরেডি মনে মনে, আর এম অফ এম এর জায়গায় আমরা 8 ইন্টু এম অফ ই লিখলাম। আচ্ছা, ইন্টু আর অফ ইর জায়গায় আর অফ ই স্কোয়ার রাখলাম, নিচে থাকবে কি বলতো এখানে আর অফ এম এর মান কত এখানে 4 ইন্টু আর অফ ই, তাহলে 4 স্কোয়ার ইন্টু আর অফ ই স্কোয়ার, তাই না, কারণ মাথার উপরে এম স্কোয়ার ছিল, ইন্টু এম অফ ই জায়গায় এম অফ ই রাখলাম। দেখো তো এখানে অনেক কিছু কাটাকাটি যায়, এবার এম অফ ই কাটা যায়, আর স্কোয়ার কাটা যায়, তাহলে থাকবে কি এখানে 8/16। আর এপাশে ছিল কি জি অফ এম বাই জি অফ ই ছিল, তাহলে জি অফ ইটা আমি এপাশে নিয়ে গেলাম জি অফ ই, তাহলে লিখতে পারি এখানে বলো তো 1/2 ইন্টু জি অফ ইর মান কত 9.8 অভিকর্ষ ত্বরণ, তাই না, লিখতে পারি কি 4.9, খুব সম্ভবত এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই যে অভিকর্ষ ত্বরণ পেয়ে গেছে মঙ্গল গ্রহের, তাহলে আমরা বলতে পারি মঙ্গল গ্রহের যে ওজন ডব্লু অফ এম সমান সমান কী জানি আমরা এম অফ জি অফ এম। তাহলে এখানে আমরা লিখবো যে আমরা জানি, তারপর এম এর মান কত 50 কেজি, আর জি অফ এম এর মান কত ওই সেই 4.9 বসাই দেবো, যাবে সেটি আনসার। ঠিক আছে, এত নিউটন।
ব্যাস, এটা মঙ্গল গ্রহের ওজন পেয়ে গেলাম আমরা। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছো।